আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা ক্লাস টপারের মর্নিং টু নাইট প্রোডাক্টিভ রুটিন। কিভাবে সিম্পলি তোমরা একটা অ্যাভারেজ স্টুডেন্ট থেকে নেক্সট ইয়ার ক্লাস টপার হতে পারবে সেটাই চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাছাড়াও তোমাদের ডিমান্ডে কিন্তু খুব হেলদি ভাবে তোমরা কিভাবে নিজেদের ওয়েটটাকে গেইন করবে সেটারই প্রসেস আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই মাথায় আসে, আমরা যেই ক্লাসে পড়ি সেই ক্লাসের বই তো টপাররাও পড়ছে, আবার আমরাও পড়ছি, তাহলে তারা এই বইটা পড়েই টপ করছে আর আমরা কেন করতে পারছি না? অ্যাকচুয়ালি আমরা এই অ্যাভারেজ স্টুডেন্টরা কিন্তু বেশ কিছু ছোটোখাটো টিপসগুলো ফলো করি না, আর যেইগুলোই কিন্তু টপার্সরা খুব ইজিলি ভাবে ফলো করে, যার কারণেই কিন্তু প্রত্যেকবার টপাররা ক্লাসে টপ করে যায়। আর আজকের ভিডিওটা যেহেতু এই টপিক নেই, তাই আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর টপার হওয়ার জন্য কোনো আলাদা কারিকুলাম করারই দরকার নেই। ফার্স্ট অফ অল, ক্লাস টপারদের একটা গুড হ্যাবিট কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে আনতেই হবে, যেটা আমারও খুবই ভালো লাগে। পার্সোনালি তো আমি এই হ্যাবিটটাকে ভীষণভাবে ফলো করি, আর সেই গুড হ্যাবিটটা হলো তোমাদের প্রত্যেকের কিন্তু ওয়েক আপ টাইমটা 5 থেকে 6 AM এর মধ্যে যেন হয়। আমি নর্মালি 5টার সময় ঘুম থেকে উঠতে পারি না, যার কারণে 5:20, 30, কখনো 45, মানে 6টা অবধি যাই না, 5:30টার মধ্যেই চেষ্টা করি ওঠা। আগে জানো তো আমি ঘুম থেকে উঠেই পড়তে বসতাম, যেটা প্রথম কয়দিন ভালো লাগছিল, তারপর থেকে ভীষণই বোরিং লাগছিল। একে তো সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছা হয় না, তারপর ঘুম থেকে উঠেই পড়তে বসলে না আরো বেশি ঘুম পেয়ে যেত। তারপর আমি টপারদের রুটিনগুলো আরো ভালো করে অ্যানালাইসিস করে বুঝলাম ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পড়তে বসে না। অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার পর ওরা নিজেদের সাথেই কিছুটা টাইম স্পেন্ড করে, যেটা তো আমাদের সারাদিনে কারোর পক্ষেই সম্ভব হয় না। আমরা সবসময় অন্যান্য কাজে ব্যস্ত থাকি, কিন্তু নিজের দিকে নজরই দিই না। খুব কিন্তু কঠিন কিছু না, জাস্ট 1 ঘন্টা হালকা কয়েকটা এক্সারসাইজ করা, যার কারণে আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে, আর তার সাথে ব্রেনটাও কিন্তু ডেভেলপ করবে। আর যখনই এইভাবে বডিটাকে মুভমেন্ট করবে, তখন অটোমেটিক্যালি তোমাদের কিন্তু সিগন্যাল দিয়েই দেবে যে না, তোমরা কিছু একটা গুড হ্যাবিট নিজেদের ইনটেক করার চেষ্টা করছো, নিজেদেরকে চেঞ্জ করছো, তার কারণেই কিন্তু অনেক বেশি তোমাদের প্রোডাক্টিভ ফিল হবে। আর এইখানে আমি সেই কথাটাই বলছিলাম, শুধুমাত্র গাড়ির এত আওয়াজ হচ্ছিল, যার কারণে আবার করে আমাকে ভয়েস ওভার দিতে হলো এই জায়গায়। ওয়ার্কআউট করার পর দেখবে একটা আলাদাই এনার্জি চলে আসে। কিছুদিন ধরে পড়তে পারছি না, পড়াশোনা মন বসাতে পারছি না, এতটা লেজি হয়ে গেছি আমি, যার কারণে আমি ডিসিশন নিয়েছি এবার রেগুলার ওয়ার্কআউট করব, মানে একদিনও মিস যাবে না। শুধুমাত্র আমার বুধবারটা যাবে, কারণ ওই দিন আমার পড়া থাকে সকাল 7টার থেকে পুরো 12টা পর্যন্ত। ওই জন্য একটা দিন মিস করলে করা যেতেই পারে, বাট নিজের ইচ্ছাতে আমি একটা দিনও মিস করবো না, একটা দিনও না। মানে ওয়ার্কআউট করলে মাইন্ডটা এতটা পরিমাণে ফ্রেশ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর তার সাথে একটুখানি কানে হেডফোন দিয়ে গানও শুনে নিই, তোমরা হয়তো দেখোনি ভিডিওতে, আমি গানটাও শুনি আর তার সাথে ওয়ার্কআউট করি, যার কারণে মাইন্ডটা সকাল সকাল ভীষণ রিফ্রেশ। 5 মিনিট এখন একটুখানি বসে নেবো, যেহেতু ঘাম হয়ে গেছে প্রচুর। এখন যদি এই অবস্থায় আমি এখন বেশি জল ঢল খাই তাহলে আমার ঠান্ডা লাগবে, যার কারণে একটুখানি হাওয়া খেয়ে ঘামটা শুকিয়ে নিই, তারপর জল খাবো। জল খেয়ে একটা ড্রিঙ্ক বানাবো আমার জন্য, যেটা তোমরা দেখতেই পাবে, ভীষণ হেলদি একটা ড্রিঙ্ক। তারপর খেয়ে ডাইরেক্ট পড়তে বসে যাবো। হ্যাঁ, এই ড্রিঙ্কসটা আজ আমি প্রায় 2 দিন মতন বানিয়ে খেয়েছি। টেস্টটা কেমন সেটা আমি তোমাদেরকে পরেই বলবো, বাট কিভাবে এটা বানাচ্ছি সেটাই চলো তোমাদেরকে একটু শেয়ার করি। বিশেষ করে তোমরা যারা ওয়েট গেইন করতে চাও, তোমরা অনেকেই বলেছো কমেন্টে যে দিদি আমি ওয়েট গেইন করতে চাই, তার একটা রুটিন দাও। তাই ছোট্ট করে বলতে পারো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমি কিন্তু অনলাইন থেকে 5 রকমের সিডসের একটা কম্বো আছে, সেটা অর্ডার করেছিলাম, যেখানে ছিল পাম্পকিন সিডস,
ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এছাড়াও কিন্তু অনেক রকমের সিড ছিল যেগুলো আমাদেরকে ওয়েট গেইন করতে হেল্প করে। আর তার সাথে লোকাল মার্কেট থেকে আমি কাঁচা বাদাম কিনে নিয়েছিলাম, সেটাও ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে জাস্ট সমস্ত সিডসগুলো আমি হাফ চামচ করে, তারও কম আর কি বলতে পারো, জলে ভিজিয়ে রেখেছিলাম। তিসির বীজও তার সাথে ছিল, যেটা অনেক বেশি হেল্প করে আমাদের ওয়েট গেইন করতে। এই সবগুলো সিডস আমি জলে ভিজিয়ে রাখার পর সকালবেলা কিন্তু ব্লেন্ডারে জাস্ট 2 চামচ মতন ছাতু মিক্স করে আমি ব্লেন্ড করছিলাম। এর আগের দিন আমি কলা দিয়েছিলাম দুটো, আর যদি তোমাদের কাছে দুধ থাকে তাহলে সব থেকে ভালো হয়। আমাদের এখানে না দুধটা অ্যাভেলেবেল নেই সেরকম একটা, যা আছে সমস্ত ওই বলতে পারো প্যাকেট দুধ, আর নয়তো বাড়িতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় একেবারে জল মেশানো, যার কারণে আমি দুধটা খুব একটা অ্যাড করিই না বলতে পারো। এই জলের সাথে ছাতু আর কলা দিলেই অনেকটা বেশি থিকনেস চলে আসে। তোমরা অবশ্যই দুধটা অ্যাড করো, সেটা আরো বেশি বেনিফিট দেবে তোমাদের ওয়েট গেইন করতে। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কতটা থিকনেস হয়েছে এই ড্রিঙ্কসটার। তার সাথে লুকটা আরো স্পেশাল করার জন্য হালকা একটু চিয়া সিড ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখে তো একটা কফির মতন মনে হচ্ছিল, বাট কফি না। যাই হোক, আজকে বিছানা ঘুম থেকে উঠে গোছানো হয়নি, আজকে এই কাজটাই ফাঁকি দিলাম, মায়ের ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি কাজটাকে। এটা খাওয়ার পর এবার তোমাদেরকে অনেস্ট যেই টেস্টটা আমি বলি, এর সাথে আমি অন্যদিন খেজুর দিয়েছিলাম, আজকে যদিও দিতে ভুলে গেছি, যার জন্য মিষ্টি একদমই হয়নি। আর বাকি টেস্টটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এটা তো ভীষণই প্রোটিন দেবে, আর সকালবেলায় যখনই তোমরা খালি পেটে খাবে তখন তোমাদের স্টমাক অটোমেটিক্যালি এটা প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করা শুরু করে দেবে, আর তোমাদের প্রত্যেকটা বডি পার্টসে কিন্তু এই প্রোটিনগুলোকে ডিস্ট্রিবিউট করে দেবে, আর বডিতে কিন্তু প্রচুর এনার্জি আসবে। চলো এইবার তাহলে পড়তে বসা যাক। এখন বসেছিলাম আমি স্কেলিটন চ্যাপ্টার মানে কঙ্কাল তন্ত্র নিয়ে। এখানে শুধু হিউম্যান বডির যেই কঙ্কাল তন্ত্র সেইগুলো নিয়েই পড়া হবে। আর এই চ্যাপ্টারে এত নতুন নতুন ধরনের আমাদের বোনসের নাম, যেগুলো মুখস্থ করা তো ভীষণই ডিফিকাল্ট ছিল, বাট আগে থেকেই আমার যেহেতু এই চ্যাপ্টারটা কমপ্লিট ছিল তাই আজকে রিভিশন করার ডেট। আর রিভিশন করতে গেলেও দেখবে অনেকটা সময় লাগে, কারণ খুঁটে খুঁটে তখন পড়া হয়। রিভিশন মানেই যে একবার জাস্ট লাইন দিয়ে পড়ে গেলাম হয়ে গেল, তা কিন্তু নয়। যখন আমরা কোনো জিনিস প্রথমবার পড়ি তখন জাস্ট সেই বিষয়টা নিয়ে সামান্যটুকু কনসেপ্ট হয়, বাট যখন রিভিশন করি তার মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আস্তে আস্তে তোমাদের মেমোরিতে পার্মানেন্ট হিসাবে কিন্তু অ্যাড হতে শুরু করে দেয়। আর একবার রিভিশনে সেটা কিন্তু কখনোই পসিবল না। আমি একটা চ্যাপ্টার এমনও হয়েছে 4 থেকে 5 বার রিভিশন দিয়েছি, তারপরেও বেশ কিছু খুঁটে খুঁটে প্রশ্ন যেগুলো আমি এখনো পর্যন্ত অ্যাটেন্ড করতে পারি না। এর থেকেই আমি বুঝতে পেরেছি যে শুধু চ্যাপ্টারের পর চ্যাপ্টার পড়ে গিয়ে আমি বই শেষ করে ফেললাম, এটাই আমাকে প্রাউড ফিল কিন্তু করায় না, বরং রিভিশন করার পর যখন মক টেস্ট দেওয়া হয় তখনই কিন্তু আমাদের প্রচুর ফল্ট বেরিয়ে আসে। যাই হোক, কঙ্কাল তন্ত্র বা স্কেলিটন চ্যাপ্টারটা রিভিশন দেওয়া হয়ে গেছে, আর ভীষণ ভালোভাবেই রিভিশন দিয়েছি। এইবার আজকে একটু হেয়ারটাকে অয়েলিং করব। আসলে জানো তো, বেশ কিছুদিন আগেও আমি 2 থেকে 3 সপ্তাহ পর পর হেয়ারটাকে অয়েলিং করতাম, যার কারণে আমার প্রচুর পরিমাণে মাঝখানে হেয়ার ফল বেড়ে গেছিল। তার উপর রেইনি ডে মানে আরো বেশি প্যাচ প্যাচে ওয়েদারে চুল তো উঠবেই, যার কারণে আমি চেষ্টা করি উইকে 2 বার হলেও অয়েলিং করার, আর সেটা 2 দিন মতন চুলে রেখেও দেওয়ার। আর তার জন্য আমি কোকোনাট অয়েলের সাথে 2টো করে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করি। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের গোড়াটাকে অনেক বেশি মজবুত করবে আর অনেক থিকনেস দেবে। দেখো, শুধুমাত্র হেয়ার অয়েলিং করলেই হবে না, কিন্তু তার সাথে মাসাজটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই দেখবে তোমাদের স্ক্যাল্পে অয়েলিং করে হালকা মাসাজ করা হবে তখন অটোমেটিক্যালি ব্লাড সার্কুলেশন কিন্তু বেড়ে যাবে, আর প্রত্যেকটা হেয়ারের রুটগুলোতে যখন অয়েলিংটা ভালোভাবে অ্যাবজর্ব হবে তখন অটোমেটিক্যালি তোমাদের চুল কিন্তু সেটা দেখিয়েই দেবে যে তোমার চুলটা এখন কতটা ভালো আছে। আর এই হেয়ার ফলের জন্যই কিন্তু আমি আমার খাওয়ার ক্ষেত্রেও অনেক রুটিন চেঞ্জ করেছি। শুধু যে বাইরের থেকে আমি বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করলাম, বিভিন্ন রকম চর্চা করলাম, তাতেও কিন্তু কাজ হবে না। যেমন কি আমি এক্সারসাইজটাকে ইনক্লুড করেছি, তার পাশাপাশি আমার খাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সিডসগুলো অ্যাড করেছি। আর এই সিডসগুলো দিয়েই আজকে একটা টেস্টি জিনিস বানাবো, কারণ এমনি প্রত্যেক দিন মিক্সচারে করে বানানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই রেসিপিটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে, সেটা দেখাবো। তবে তার আগে আমার ঘরের আলনাটা গুছিয়ে নেব। আমার ঘরের আলনাটা এতটাই খারাপ অবস্থা যে আমার মা পর্যন্ত রেগে গেছে যে জামা কাপড় যদি তুই এইভাবে রাখিস তাহলে কি করে হবে। তাই ভাবলাম চলো তাহলে আজকে আমার ঘরের আলনাটা সবার আগে ক্লিন আপ করবো। তবে শুধুমাত্র ওই একটা দুটো জামা এখান থেকে ওখান থেকে গুছিয়ে রাখবো না, পুরো আলনা ধরে যে কটা পুরনো জামা কাপড় ছিল সব বার করেছিলাম, যে না আজকে ক্লিন আপ করবো। যখন ভেবেছি তাহলে প্রত্যেকটা ড্রেস আগে বার করব, যেটা
যেটা আমার প্রত্যেক দিনের ওয়্যার করার মতন সেগুলো সামনের দিকে রাখবো, যেগুলো আমি অ্যাকচুয়ালি পরিই না সেগুলো রাখবোই না, সেগুলো বাদ দিয়ে দেবো। আর অ্যাট লাস্ট দেখো কত জামা কাপড় বেরিয়েছে যেগুলো আমি লিটারালি পরিই না। আর এই জামাগুলো অ্যাকচুয়ালি আমি যখন কলেজ যেতাম তখনই বেশি পরা হতো, এখন যেহেতু কলেজ শেষ তার জন্য এখন আর সেই জামা কাপড়গুলো পরাই হয় না। আর লিটারালি দেখো ঘরের বিছানা থেকে শুরু করে মেঝে আর আলনা দিয়ে পুরো ভরে গেছে। এখানে উইন্টার ওয়্যারও প্রচুর ছিল যার কারণে মনে হচ্ছে আরো বেশি বেশি। আমার মা তো যার কারণে আমার জন্য এই আলাদা করে আলনাটা কিনে দিয়েছে, যে না এই আলনায় শুধুমাত্র তোরই জামা কাপড় থাকবে, আমার একটা জিনিসও রাখবো না, দেখি তুই কতটা কি গুছিয়ে রাখতে পারিস। আর সেটাই দেখো আমি পারলাম না, মানে শুধু অভিযোগই করে গেছি যে আমার জামা কাপড় গোছানোর কোনো জায়গা নেই, আলাদা কোনো কিচ্ছু নেই। আর দেখো যখন পেয়ে গেছি তখন সেটার মূল্য দিচ্ছি না। সেই জন্য আজকে পুরো কোণার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ক্লিন আপ করেছি। আর ক্লিন আপ করার সময় এই জামাটা আমি দেখছিলাম অনলাইন থেকে, কবে কিনেছি আমার মনেই নেই, আই থিঙ্ক আগের বছর পুজোর সময় কিনেছিলাম, যে একটা ভীষণ সুন্দর ডিজাইন করবো এই জামাটার ওপর, তার জন্যই আমার মানে লিটারালি মনেই নেই, ভেতরে রেখে দিয়েছি আর বেরই করা হয়নি। আর এটাকে প্রচুর এখনো স্টিচ করা বাকি আছে, যেগুলো করাও হয়নি, ঢিলা ঢালা হালকা আছে। ভাবলাম দেখি তাহলে পরেই দেখি একটুখানি কেমন লাগছে, বড্ড কেমন যেন লাগছিল, এখন জানি না পছন্দই হচ্ছে না এই জামাটা আমার। আর এখন এত মাস পরে এই নাটক করে কোনো লাভ নেই, কারণ কোনো রিটার্ন পলিসি তো এখন হবেই না। যাই হোক গুছিয়ে রাখলাম, কোথাও গেলে অবশ্যই পরবো, শুধু শুধু জামা কাপড় নষ্ট করে তো লাভ নেই। এর মধ্যে অনেক এমন ড্রেস আপও ছিল আমার যেগুলো আমি পরি না, পরি মাঝে মাঝে পরি, এরকম ছিঁড়েও গেছে, প্রচুর জামা কাপড় ছিঁড়ে গেছে যেগুলো আলাদা করেছিলাম। অবশেষে আমার ক্লিন আপ করা শেষ হলো। এই যে দেখছো ওপরের দিক থেকে পুরো নিচ পর্যন্ত প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়েছিলাম। চলো তাহলে ছোট্ট করে আমার এই আলনাটার একটা ট্যুর দিয়ে দিই। এই ওপরের সেকশনে হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, পেন টেন এইসব। এই সেকশনে হচ্ছে আমি যখন কলেজ যাব বা ধরো দূরে কোথাও যাব তার জন্য সেই সমস্ত জামা কাপড়। আর এটা হচ্ছে যখন আমি পড়াতে যাই বা পাশের বাড়ি কোথাও গেলাম সেই সমস্ত জামা কাপড়, আর মানে পাড়ায় ঠাড়ায় কোথাও গেলে। আর এখানে হচ্ছে শুধুমাত্র উইন্টার ওয়্যার, মানে সোয়েটার বলো, ফুল স্লিভ যেই ড্রেস আপ সেইগুলো। আর তার সাথে আমার দার্জিলিংয়ের যেই মাফলার, মানে তোমাদের ভীষণই পছন্দের, সেই সমস্ত মাফলার টাফলার রেখে দিয়েছি। আর বর্ষার মধ্যে জানো না জামা কাপড়গুলো কেমন একটা ভাবসাব হয়ে গেছে, রোদ না উঠলে ভালোই লাগছে না, রোদরে একটুখানি জামা কাপড়গুলো মেললে পরে একটু শান্তি হতো। যাই হোক বাইরের দিকে যেগুলো দেখছো এগুলোও আশেপাশে কোথাও যাওয়ার মতন কুর্তি, আমি তো কুর্তিই বেশি পরি, অ্যাকচুয়ালি সেরকম একটা টপ টপ পরে বাইরে যাওয়াই হয় না, তবে কিনবো ভাবছি এই আর কি। যাই হোক অবশেষে ক্লিন আপটা তো হলো, বাট ভিডিও করতে গিয়ে খেয়াল করলাম মিররটাই অ্যাকচুয়ালি এতটা ডার্টি হয়েছিল, যার জন্য ক্লিন তো করতেই হবে। আর মিররটা দেখবে যখন ডার্টি থাকে না একদম ভালো লাগে না, তাই এই গ্লাস ক্লিনারটা দিয়ে ভালো করে আগে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিলাম, তারপর অটোমেটিক্যালি ডার্টগুলো দেখবে অনেকটাই নরম হয়ে যাবে, মানে ভেজা কাপড় দিয়ে মুছলে এমনিতেই ভেজা কাপড়ে চলে আসবে। আর এই যে যেই আলনাটা দেখছো ফুল টুল আঁকা, এটা আমি আজ প্রায় ছোট্ট থেকেই বড় হওয়া অবধি দেখছি, যার কারণে ফুল টুল আঁকা। আর আগে যেটা দেখলে ওটা তো মা কিনেছে আজ প্রায় 1 বছর হয়েই গেছে, বেশি দিন হয়নি হিসাব মতন। তো এরপর আমি ক্লিন একটা কাপড় দিয়ে ভালো করে মিররটাকে ক্লিন আপ করে নিলাম। পরিষ্কার করার পর কাঁচটা দেখো কিরকম চকচক করছে, বেশ ভালোই লাগছিল। শুধুমাত্র ভাবলাম আলনা পরিষ্কার করি, আর আলনা পরিষ্কার করতে গিয়ে মিররটাও পরিষ্কার হয়ে গেল, আর তার সাথে তো বইয়ের টেবিলও পরিষ্কার করেছিলাম। আর এইখানে আমার ভাইপোর কাজটা দেখো, আয়নার ওপরে নেল পলিশের দাগ দিয়েছে, আর এটা ওঠার নামই নিচ্ছে না, আর এটা উঠবেও না, কিচ্ছু করার নেই। দেখো একটা একটা কাজ করতে করতে কত কিছু হয়ে গেল। দেখবে যখন তোমরা কিছু গুড হ্যাবিট নিজেদের মধ্যে আনার চেষ্টা করবে, তোমরা চারপাশের যে এনভায়রনমেন্ট সেটাও চেঞ্জ করার চেষ্টা করো, এতেও তোমাদের অনেক বেশি ডেভেলপ করবে। টপাররা বেসিক্যালি এটাই ফলো করে, মানে শুধুমাত্র নিজে প্রোডাক্টিভ থাকার পাশাপাশি কিন্তু আশেপাশে এনভায়রনমেন্টটাও চেঞ্জ করার চেষ্টা করে। নিজের রুম বলো বা নিজের পার্টনার, যার সাথে কথা বলবে সারাদিনে, যার সাথে মিশবে, সমস্ত কিছুই কিন্তু তাদের মতন করে করার চেষ্টা করে, যাতে প্রোডাক্টিভ পুরো দিনটাই থাকে। এরপর ভাবলাম চলো তাহলে একেবারে আজকে আমি আমার ঘরটাই মুছি। যেটা সত্যি কথা, আমি কিন্তু আমার ঘর একদমই মুছি না, যখন ধরো একটু ইচ্ছে হলো আমার ঘরটা একটু ক্লিন আপ করার দরকার তখনই মুছি, আর তা বাদে তো আর মোছা হয়ই না। তো আজকে ভাবলাম চলো একটু জলের
জলের মধ্যে লবণ দিই। আমি গুগলে সার্চ করেও দেখেছি, আর আমার বান্ধবীও এটা আমাকে রেকমেন্ড করেছে যে ঘরে যখন কোনো নেগেটিভ জিনিস থাকে বা ধরো যে কোনো জার্মস, এগুলো কিন্তু যখন জলের মধ্যে লবণ দিয়ে মোছা হয় তাহলে অনেকটাই সেটা দূর হয়ে যায়। আমার যেই জন্য খুব ভালো লাগে এই জিনিসটা, আমি নিজের মধ্যে ইনক্লুড করেছি, তোমরাও পারলে করো। ভালো লেগেছে বিষয়টা, মানে ফিনাইল টিনাইল এগুলো তো আমরা রেগুলার ইউজ করি, তবে লবণ জিনিসটা বা কেরোসিন এগুলো আমি শুনলাম যে ইউজ করা খুবই ভালো। সব সময় কিন্তু অন্যের ওপর ডিপেন্ড করে বা মাকে দিয়ে করানোর থেকে নিজে যখন কাজটা করবে না তখন আলাদাই স্যাটিসফ্যাকশন আসে যে না আমিও এগুলো করতে পারি, সমস্ত কাজের পাশাপাশি আমি ঘরের কাজও করতে পারি। এটা একটা তোমরা বলতে পারো পারফেকশন। যে হয়তো বলে যে না আমি পারি না, এটা করতে পারি না বা রান্না করতে পারি না, এখনকার যুগের মেয়ে হয়ে এইগুলো শোনাটা একদমই ফালতু বলতে পারো। মানে তার সেটা বরং দুর্বলতা, কোনো স্মার্টনেস নয় ওটা যে আমি পারি না, এটা বরং তার দুর্বলতা। তাই তোমাদের প্রত্যেকেরই এই জিনিসগুলো শেখা উচিত। অবশ্যই একটা ক্লাস টপারও কিন্তু তাই করে, শুধুমাত্র ওই বইয়ের মধ্যে কিন্তু মুখ গুজে বসে থাকলে হবে না, আদার্স কাজগুলোও শিখতে হবে। এইবার চলো আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি একটু আগেই বলছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখলাম এই 2-3 দিন ধরে সিডসটাকে ভিজিয়ে তারপর সেটা মিক্সচার করে আবার তার সাথে কিছু একটা মিক্স করব, এই করব, এর থেকে আমার বড্ড ঝামেলা লাগছিল। তাছাড়া আমার সকালবেলায় খালি পেটে ওই 1 গ্লাস খাওয়া কোনো মতেই পসিবল হচ্ছিল না। তাই ভাবলাম এমন কিছু বানানো যাক যেটা প্রত্যেক দিন আমি খুবই ভালোভাবে খেতে পারবো, মানে আমার কোনো প্রবলেম হবে না, আর তাছাড়াও বানানোরও কোনো প্রত্যেক দিন ঝামেলা থাকবে না। তার জন্যই কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করা এই সিডসগুলো একটা একটা করে আমি বাটার দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছিলাম। এটা তো পামকিন সিড দেখলে, তার আগে ওটা কি সিড আমার ঠিক মনে পড়ছে না, তবে এটা প্রচুর প্রচুর ওয়েট গেইনের জন্য বেনিফিট দেয়। আর এটা আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়িতেই বলতে পারো সাদা তিল, যেটা দিয়ে আমরা প্রত্যেকেই পুজোর সময় নাড়ু বানাই। এটা তো আমি জানতামই না যে এতটা বেনিফিট দেয়, মানে আমাদের হেয়ার থেকে শুরু করে স্কিন প্রত্যেকটা জিনিসে প্রচুর হেল্প করে। আর অল্প করে আমি চিয়া সিড দিয়েছিলাম আর একটুখানি ফ্ল্যাক্স সিড, কারণ এই দুটো লাস্টে আমি দিচ্ছি। এর কারণ হচ্ছে এই দুটো সিড কিন্তু ওয়েট আমাদের লস করতে হেল্প করে। বাট আমি কেন দিচ্ছি, কারণ এতেও কিছু গুড ফ্যাট থাকে আর প্রচুর ফাইবার থাকে, ক্যালোরি থাকে, যেটা আমাদের খুবই প্রয়োজন। মানে শুধুমাত্র ফ্যাট তো ইনটেক করলে হবে না, তার সাথে বাকি আমাদের জিনিসগুলো ইনটেক করতে হবে। তো এইগুলো আমি জাস্ট ওই 10 টাকার যে কিউবগুলো বাটারের ওগুলো দিয়েই আমি রোস্ট করেছিলাম। আমাদের এখানে বড়গুলো পাওয়া যাচ্ছিল না, তার জন্য ওই দিয়েই আমি রোস্ট করে দিয়ে তারপর আমি একটা মিক্সচারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর গরম কড়াইতে অল্প একটু গুড় দিয়েছিলাম এই মিক্সচারটা দিয়ে নাড়ু বানানোর জন্য। গুড়ের থিকনেসটা একটুখানি পাতলা রাখার জন্য আমি জল দিয়েছিলাম। আর হ্যাঁ, তার আগে তো তোমাদেরকে বলাই হয়নি, বেশ কয়েকটা খেজুর, মানে 15 থেকে 20টা খেজুর এক প্যাকেট আমি কিনে এনেছিলাম, সেই খেজুরগুলোর থেকে বীজটা বাদ দিয়ে বাকিটুকু কিন্তু আমি মিক্সচার করার পর এই যে দেখছো এগুলো আমি গুড়ের সাথে অ্যাড করে দিয়েছি। গুড় আর খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমাদের যাদের ওয়েটটা একটু কম থাকে তাদের প্রত্যেকের একটা নর্মাল বলতে পারো প্রবলেম, সেটা হচ্ছে প্রচুর মাথা ঘোরে, প্রচুর লেজিনেস লাগে, আর কোনো কাজ করতে গেলে প্রচুর দুর্বল লাগে। তাদের জন্য এই হোমমেড লাড্ডুটা বলতে পারো ভীষণ ভীষণ এনার্জি দেবে। আগে জানলে সত্যি বলছি এই জিনিসটা আমি বহুদিন আগের থেকেই শুরু করতাম খাওয়া। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার বা প্রত্যেকটা ক্রিয়েটারই দেখি এখন এই সিডস খাওয়াটা শুরু করেছে, যেটা খুবই ভালো। তোমরা যারা ওয়েট গেইন করতে চাও তাদের জন্যই কিন্তু এই লাড্ডুর রেসিপিটা বললাম। যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য একটু পরেই সেটা আমি বলছি কি করবে। তো যাই হোক, প্রত্যেক দিন সকালবেলা আমি এক্সারসাইজ করার পর খালি পেটে কিন্তু এই একটা আমি লাড্ডু এখন থেকে জাস্ট চিবিয়ে চিবিয়ে খাই। হ্যাঁ, অবশ্যই চিবিয়ে খেতে হবে, এটা আমি ভালো করে বলছি, কারণ যেহেতু সিডস যদি আমরা আস্ত খাই তাহলে পেটের মধ্যে ওটা কোনো কাজই হবে না, জাস্ট আমাদের কিন্তু ওইভাবেই বেরিয়ে যাবে। আর হ্যাঁ, সারা দিনে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ পেটে গিয়ে এই সিডসগুলো ফুলতে থাকে। সেই জন্যই যদি এবার জল কম খাওয়া হয় তাহলে কিন্তু উল্টে আমাদের অনেক বেশি বিপদ হতে পারে, মানে ডাইজেশনের প্রবলেম হবে, গ্যাস্ট্রিক্সের সমস্যা হবে, যার কারণে সারাদিনে 2.5 লিটার জল তো খেতেই হবে। এইবার চলো ছোট্ট করে যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য একটা রেসিপি বলি। এটা আমি আমার মায়ের জন্য বানাচ্ছি। মার্কেট থেকে নর্মাল যে ফ্ল্যাক্স সিড আর চিয়া সিড পাওয়া যায় সেগুলো হালকা ড্রাই রোস্ট, কোনো বাটার ফাটার দেবে না, কারণ ওয়েট লস যেহেতু করব তার জন্য এইগুলোই হালকা রোস্ট করবে, বেশি করবে না, না হলে তিতো হয়ে যাবে। সেগুলো দিয়েই আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলের সঙ্গে এই 1 চামচ কিন্তু এই মিক্স সিডটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রাখতে হবে, না হলে হবে না। আর আবারও
বলছি এই সিডসগুলো কিন্তু খাওয়ার পর সারা দিনে 2 থেকে 2.5 লিটারেরও বেশি কিন্তু জল আমাদের ইনটেক করতেই হবে। এই দুটো জিনিস বানাতে গিয়ে আমার এতটা কষ্ট হয়ে গেছিলো যে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আমি তাই ভাবছি যে আমাদের মায়েরা ঠিক কতটা কষ্ট করে, প্রত্যেকটা দিন সকাল বিকাল রাত সারা দিন রান্না করতেই হয়। তো তারপর তো দুপুরে আর খাওয়াই হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাবেলায় একেবারে খেতে বসি। তো এই জিনিসটা কিন্তু তোমরা আবার কেউ করো না, মানে সন্ধ্যাবেলায় দুপুরের খাবার খাওয়া খুবই বাজে জিনিস। এটা আগে করলে সব থেকে ভালো হতো, আগে খেয়ে দিয়ে তারপর ঘুমোলেই ভালো হতো। যাই হোক, তারপর কিন্তু আমি পড়তে বসে গেছিলাম, আর আজকে একটু লেট করে বসেছিলাম, 8টার দিকে পড়তে বসেছিলাম। আজ যেহেতু আমার পড়ার ছুটি ছিল তার জন্য আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম, স্ক্রিপ্টিংয়ের কাজ করছিলাম, কারণ বেশ কিছুদিন ধরে না আমি ভালো টপিকের কোনো ভিডিও আনতেই পারছি না। তার জন্য ভাবলাম ডায়েরিতে কিছু লেখালেখি করি। তারপর আমি 2 ঘন্টার জন্য পড়তে বসেছিলাম অন্য একটা চ্যাপ্টার নিয়ে। তো পড়ার পর কিন্তু আমি ডিনারটা কমপ্লিট করে নিই, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তারপর আমি চলে এসেছি এখন ঘুমোতে, আর এখন আমি রেগুলার 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়েই পড়ি, একদম লেট করি না। আর এখন তো আমি 10টা বাজলেই ফোনটা আস্তে আস্তে নিজে থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি, স্ক্রোলিং একদম করি না, নাহলে আমার ঘুম আসতেই চায় না ফোন ঘাটলে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই ছিল। তো চলো টাটা বাই বাই। আর তার সাথে দেখো আজকে আমার জলটা একটু কম খাওয়া হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অবশ্যই কিন্তু জল বেশি বেশি খেতে হবে। আস্তে আস্তে কিন্তু আমাদের বডিটাকে হাইড্রেশন রাখতে হবে, যার জন্য তোমরা প্রত্যেক দিন বেশি বেশি করে জল খাও।